আইএসএল যত এগিয়ে আসছে ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু চিন্তা ততই বেড়ে যাচ্ছে। কারণ ইস্টবেঙ্গলের এটাই হচ্ছে নিয়ম, সারা বছর দেখবে ইস্টবেঙ্গল দুর্দান্ত দল দুর্দান্ত প্র্যাকটিস করছে, আর যখন খেলার সময় তখনই একের পর এক সমস্যা তৈরি হয়। ভাই নজর দোষ আছে কিন্তু ইস্টবেঙ্গলের, বারবারই বলেছি ক্লাবে বড় সড়ো করে একটা পুজো করা দরকার। হ্যাঁ, বেশ কিছু ইস্টবেঙ্গল দলকে নিয়ে খারাপ খবর দেওয়ার রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব। এর সাথে সাথে কথা বলবো কিন্তু আমরা আইএসএলের আরও দুটো সফলতম দল নিয়ে, এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি। তারা আইএসএলের জন্য কতটা প্রস্তুত, তাদের কীরকম দল রয়েছে, প্লেয়িং 11 কীরকম রয়েছে, সে নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সবার প্রথম যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলেরই কথা বলি, তো ইস্টবেঙ্গল আইএসএলের প্রথম ম্যাচ খেলতে চলেছে 16ই ফেব্রুয়ারি থেকে। কিশোর ভারতীতে নয়, ইস্টবেঙ্গল কিন্তু তাদের যে কয়েকটা হোম ম্যাচ রয়েছে প্রত্যেকটাই কিন্তু যুব ভারতীতে খেলবে। ইস্টবেঙ্গলের অফিসিয়াল মিডিয়ার তরফ থেকে এটাই আপডেট এসেছে যে ইস্টবেঙ্গল কিন্তু যুব ভারতীতেই খেলবে। এবার টিকিটের ব্যাপার, টিকিট আজকেই কিন্তু ছাড়ার একটা অনলাইনে সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। টিকিট ছাড়লে আমি সেটা তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করোনি, এক্ষুনি কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজটাকে ফলো করে নাও, তাহলে কিন্তু আপডেট পেয়ে যাবে। ফলো করার জন্য কিছুই নয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে যাও। এবং পারলে একটু ফেসবুক পেজের সাবস্ক্রিপশন নিয়ে রাখো। যে সমস্ত বন্ধুরা মেম্বারশিপ নিয়ে রেখেছো তাদের জন্য কিন্তু আইএসএলের সময় বিশেষ বিশেষ ব্যবস্থা থাকবে, এটুকু বলে রাখছি, এবং খেলা দেখারও ব্যবস্থা সেখানে থাকবে। এবার সোনি হচ্ছে লাইভ টেলিকাস্ট করবে, সেটা হচ্ছে শুধুমাত্র টিভির জন্য। সোনি জিও টিভিতে আছে দাদা, ওখান থেকে তোমরা দেখে নেবো, হবে না ভাই। ফ্যানকোড তারা সাবস্ক্রিপশন নিয়ে তাদের খেলা দেখাচ্ছে, আর সোনি ওখানে ডিজিটাল মাধ্যমে দেখাতে পারে না, তারা শুধুমাত্র টিভি রাইট সেটাই শুধু পাবে এবং তারা টিভিতেই দেখাবে, সেরকমই শোনা যাচ্ছে, কিন্তু এখনও তার অফিসিয়াল কনফার্মেশন আসেনি। তো টিকিটের ব্যাপার গেল। এবার আমরা আসছি ইস্টবেঙ্গলের দলকে নিয়ে। আমি বারবারই বলি ইস্টবেঙ্গলের ভাই নজর দোষের সমস্যা রয়েছে। যখনই একটা ভালো সময় আসে অনেক কিছু ভিতরে সমস্যা তৈরি হয়ে যায়। কিছুদিন আগে অনুশীলনে চোট পেয়েছে নাওরেম মহেশ সিং, সে কিন্তু 4 সপ্তাহের জন্য ছিটকে গেছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তাকে পাওয়া যাবে না। এটা আমি বলছি না, ইস্টবেঙ্গলের অফিসিয়াল মিডিয়ার তরফ থেকেও প্রেস রিলিজ দিয়ে সেটা কিন্তু জানানো হয়েছে। এছাড়া মোহাম্মদ রাকিব মোহামেডানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সে কিন্তু মাথা ফাটিয়ে বসেছে এবং তার কিন্তু বেশ কয়েকটা সেলাই পড়েছে, সেই কারণে প্রথম ম্যাচে খুব সম্ভবত তাকেও অনিশ্চিত ধরতে পারো, দ্বিতীয় ম্যাচ থেকে সে খেলবে। আরও একটা ইনজুরির খবর যেটা অনেক দিন আগে থেকেই কানাঘোষা শোনা যাচ্ছিল, শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে কেভিন সিবিলেকে নিয়ে। তার কিন্তু ইনজুরি যেরকমটা শোনা যাচ্ছে, তাকে কিন্তু আইএসএলের প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচ মিস করতে হতে পারে। তার মূলত পিঠে ব্যথা এবং ঘাড়ে ব্যথা, কী কারণে কী ইনজুরি ভাই এখনও ইনজুরি স্ট্যাটাস আমার কাছে ক্লিয়ার নয়, কিন্তু এরকম একটা ইনজুরি নিয়ে সে বেশ কিছুদিন ঘাড়ের সমস্যা নিয়ে ভুগছে। সেই কারণে কিন্তু তাকে, যেটা ডক্টররা পারমিশন দিয়েছে, যে অন্তত 3 সপ্তাহ বিশ্রাম, না খুব সিরিয়াস কিছু ইনজুরি নয়, বিশ্রাম নিলে এটা সেরে যেতে পারে। তো সেক্ষেত্রে 3 সপ্তাহ তাকে অনিশ্চিত ধরে চলতে হবে। অর্থাৎ 3 সপ্তাহ মানে ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে দাও, ফেব্রুয়ারি মাসে 3টে ম্যাচ সে মিস করছে। তার মানে ভেবে দেখো, দলটা যেখানে এত ভালো কেভিন সিভিলের মতন একজন ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ইস্টবেঙ্গলে রয়েছে, সেই ইস্টবেঙ্গলের প্রথম 3টে ম্যাচে খেলতে পারবে না, যেখানে 6টা ইস্টবেঙ্গল হোম ম্যাচ খেলবে প্রথমের দিকেই। তো এটা হচ্ছে ইস্টবেঙ্গলের হচ্ছে আসল কথা, যখন ভালো কিছু হয় ইস্টবেঙ্গলের জন্য কোনো না কোনো দিক থেকে খারাপ কিছু হয়ে যায়। এছাড়া নতুন যে বিদেশি প্লেয়ার এসেছে, সে কিন্তু ইউসুফ ভালো ছন্দে রয়েছে, গোল করছে, প্র্যাকটিসে নজর কাড়া পারফরমেন্স করছে, তাকে নিয়ে তো কোনো সমস্যা নেই। আরও এক বিদেশি কবে আসবে তার কথা ভাই জানি না, জানতে পারলে জানিয়ে দেবো যে এই ডেটে এই সময় আসছে, তো তাকেও পাওয়া যাচ্ছে না। তো ইস্টবেঙ্গল ভাই নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে, কি হবে রীতিমতন চিন্তা হচ্ছে। এবং কেভিনের এই যে চোট, এটা কিন্তু ইস্টবেঙ্গলকে ভোগাতে পারে। বারবারই বলেছি যে ইস্টবেঙ্গলের উচিত একটা ব্যাকআপ অপশান নিয়ে রাখা, যে কিন্তু কেভিনকে ব্যাকআপ দিতে পারবে। এমনকি
সে মিডফিল্ডেও খেলতে পারবে, মিডফিল্ডার একটা অপশান বাড়ুক না, তাতে কী অসুবিধা আছে। তা না করে যা করা হচ্ছে, দলটা একটা ভজকট দল হয়ে গেছে এবং সেখানে একের পর এক প্লেয়ার ইনজুরি পেলে সেটা কিন্তু দলের জন্য বিশাল বড় চাপের ব্যাপার। রাকিবের তো ব্যাকআপ নেই, সেখানে শোনা যাচ্ছে প্রভাতকে ফিট করার চেষ্টা চলছে এবং কেভিনের জায়গায় জিকসানকে ফিট করার চেষ্টা চলছে। ভেবে দেখো দল ভাই কী লেভেলের, কিছু বলার নেই। খারাপ লাগছে, খারাপ সংবাদ শোনালাম, কিছু করার নেই। তোমরাও এইগুলো শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, তারাও জানতে পারবে যে ইস্টবেঙ্গলের বর্তমান কী পরিস্থিতি রয়েছে। এবার অনেকে আমাকে বলবে তুমি তো ভাই ইস্টবেঙ্গল বিরোধী, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেটা আসল দলকে নিয়ে সমস্যা আমি সেটাই তুলে ধরি, সেটা ইস্টবেঙ্গল কেন যে কোনো দলকে নিয়ে, তাতে বিরোধী মনে করলে কিছু করার নেই আমার। তো এরপর যদি আমরা আইএসএলের আরও দুটো দল নিয়ে কথা বলি এবং সফলতম দল বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি। তারা তো আইএসএল একবার চ্যাম্পিয়ন হয়েছিল, কাপ চ্যাম্পিয়ন। তো সেই বেঙ্গালুরু এফসির এমন অবস্থা, তাদের কাছে ভাই বিদেশি প্লেয়ার মাত্র দুজন রয়েছে। হ্যাঁ, দুজনই বিদেশি প্লেয়ার রয়েছে, কারণ রায়ান উইলিয়ামস এখন ঘরের ছেলে হয়ে গেছে, সে তো ইন্ডিয়ান প্লেয়ার। ফরেন প্লেয়ার কিন্তু স্যানচেজ রয়েছে, যে কিন্তু আর্জেন্টাইন প্লেয়ার, এবং সালাউদ্দিন কুজিয়েভ রয়েছে, যে কিন্তু উজবেকিস্তানের প্লেয়ার। এই দুই প্লেয়ার ছাড়া তাদের কাছে আর কোনো রকম বিদেশি প্লেয়ার নেই। দল মোটামুটি ঠিকঠাকই দল রয়েছে, যেখানে গোলকিপার বলো বা ডিফেন্স বলো বা মিডফিল্ড বলো ঠিকই রয়েছে, কিন্তু একটা বিদেশি নির্ভর দল হলে যেটা ভালো হয় সেটা কিন্তু বেঙ্গালুরু পারছে না। তো বেঙ্গালুরুর যদি আমরা একটুখানি প্লেইং 11 কীরকম হতে পারে সেই নিয়ে কথা বলি। 4-2-3-1 এই ফরমেশানে কিন্তু বেঙ্গালুরুর কোচ রেনরি সিং তার দলকে খেলাবে। তো সেক্ষেত্রে ডিফেন্সে অল ইন্ডিয়ান ডিফেন্স আমরা দেখতে পাবো। গোলে গুরপ্রীত থাকবে, ডিফেন্স লাইনে সেক্ষেত্রে সানা সিংয়ের সঙ্গে রাহুল ভেকে তাদের ডিফেন্সে দেখা যাবে। এছাড়া কিন্তু নিখিল পূজারি রয়েছে, তাকে কিন্তু সাইড ব্যাকে দেখা যাবে, বা নামগিয়াল ভুটিয়া সেও কিন্তু সাইড ব্যাকে খেলতে পারে। আর অপর দিকে কিন্তু রয়েছে সেখানে নাওরেম রোশন সিং। মিডফিল্ডে সুরেশের উপর নির্ভর করতে হবে বেঙ্গালুরুকে, এবং সেখানে কিন্তু এই সালাউদ্দিন কুজিয়েভ প্লেয়ারটা রয়েছে, তারা কিন্তু ডিফেন্সিভ রোলটা খেলে দেবে। অ্যাটাকিং লাইনে কিন্তু স্যানচেজকে অ্যাটাকিং লাইনে রাখা হবে। এছাড়া উইঙ্গার পজিশানে একদিকে আশিক কুরুনিয়ান, অপর দিকে রায়ান উইলিয়ামস, তারা উইঙ্গার পজিশানে খেলবে। এবং আপফ্রন্টে কিন্তু স্ট্রাইকার পজিশানে সেই সুনীল ছেত্রীর ওপরই ভরসা করতে হবে। 41 বছরের সুনীল রয়েছে, সে কিন্তু গোল করবে, বেঙ্গালুরুকে জেতাবে। এরকমই কিন্তু বেঙ্গালুরু দল রয়েছে। কিন্তু যেই দলটার জন্য পার্সোনালি আমার খুব খারাপ লাগছে সেটা হচ্ছে এফসি গোয়া। জাস্ট কয়েকটা দিন আগের কথা ভেবে দেখো, 24শে ডিসেম্বর পর্যন্ত এফসি গোয়ার কাছে বিদেশি প্লেয়ার 6জন ছিল। তারপরে আজকের দিনে দাঁড়িয়ে এফসি গোয়ার কাছে মাত্র 2জন বিদেশি প্লেয়ার রয়েছে। অ্যাটাকিং লাইনে কিন্তু জাভিয়ার সিবেরিও তোরো সে দল ছেড়েছে, ইকার সে দল ছেড়েছে। এছাড়া কিন্তু বোরহা হেরিরা দলকে চ্যাম্পিয়ন করে সুপার কাপের ক্যাপ্টেন ছিল, সে দল ছেড়েছে। এছাড়া কিন্তু তাদের যে আরও একজন বিদেশি প্লেয়ার ছিল ডেভিড ট্রিমর, সেও দল ছেড়েছে। তো 4 বিদেশি প্লেয়ার দল ছেড়ে দিয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে তাদের কাছে পল মরিনো সেন্টার ব্যাক পজিশানে রয়েছে, এবং অ্যাটাকিং লাইনে ড্রেজন ড্র্যাজিচ সে কিন্তু রয়েছে। এছাড়া গোয়ার কাছে সেরকম কিছু নেই, অপশান তাদের কাছে খুবই কম রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের উপর ভরসা করতে হবে। তো মানালো তার দলকে 4-2-3-1 খেলাবে। গোলের নো ডাউট ঋত্বিক তিওয়ারি শুরু করবে। ডিফেন্স লাইনে সন্দেশ জিংহানের সঙ্গে পল মরিনো, সাইড ব্যাকে আকাশ সাংওয়ানের সঙ্গে কিন্তু বরিশ সিং, তারাই কিন্তু ডিফেন্স সামলাবে। মাঝ মাঠে কিন্তু বিদেশি প্লেয়ারের অভাব, সেই জায়গায় আয়ুষ ছেত্রী এবং সাহিল টাবোরার উপর নির্ভর করতে হবে। অ্যাটাকিং রোলে অ্যাটাকিং মিডিও হিসাবে কিন্তু ড্র্যাজিজকে দেখা যাবে, উইঙ্গারে উদান্তা সিং এবং ব্রাইসন তাদের উইং পজিশন বা উইং ব্যাক হিসাবে খেলানো হবে, এবং স্ট্রাইকার পজিশানে কিন্তু ঈশান পণ্ডিতাকে নিয়েই কিন্তু দল সাজাতে হবে অবশ্যই কোচকে। তো এটা কিন্তু একটা খারাপ বিজ্ঞাপন। গোয়া সুপার কাপ চ্যাম্পিয়ন, তারা এএফসির মঞ্চে কোয়ালিফিকেশান রাউন্ড খেলবে, তো সেখানে তাদের মাত্র 2জন বিদেশি প্লেয়ার রয়েছে। তো অন্তত দুটো একটা বিদেশি যদি সাইন করাতো, হ্যাঁ একটু কমা বিদেশি হলেও চলতো, তাহলেও কিন্তু অন্তত ভালো লাগতো। কিন্তু আর কয়েকদিন বাদেই যেখানে খেলা হবে, এখনও তাদের কোনো রকম বিদেশি আরও আসবে বলে তো শোনা যাচ্ছে না। তো তাদের বেস্ট প্লেইং 11 কিন্তু এগুলোই হতে চলেছে। তো এই দলগুলোকে নিয়েও আলোচনা করলাম, ভবিষ্যতে আরও সমস্ত দল নিয়ে আলোচনা করা হবে। অলরেডি কিছু দলকে নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি, যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।